আসসালামু আলাইকুম। আজ 18 জুলাই 2025 শুক্রবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। নাহিদ হাসনাতদের হত্যায় নেওয়া হয়েছিল কয়েক স্তরের পরিকল্পনা। 71 সালের মিরপুরের সঙ্গে 24-এর গোপালগঞ্জের পার্থক্য নেই, মন্তব্য আশরাফ কায়সারের। ইরানে মোসাদের ড্রোন কারখানার সন্ধান। এবার বিস্তারিত। দৈনিক নয়াদিগন্তের প্রধান শিরোনাম, টার্গেট ছিল শীর্ষ নেতাদের হত্যা। খবরে বলা হয়, জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতাদের হত্যার উদ্দেশ্যেই গোপালগঞ্জে তাদের ওপর হামলা চালানো হয়। পরিকল্পনা অনুযায়ী এই প্রস্তুতি নেওয়া হয় আগে থেকেই। সে অনুযায়ী বুধবার সকাল থেকেই গোপালগঞ্জের বিভিন্ন পয়েন্ট ও এনসিপির সমাবেশ স্থলের আশেপাশে অবস্থান নেয় হামলাকারীরা। এর আগের রাতে পুরো জেলার গ্রামগঞ্জ থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গোপনে জড়ো করা হয় শহরে। ছোট ছোট গ্রুপে তারা শহরের অলিতে গলিতে অবস্থান নেয় বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এছাড়া ঢাকার অনেক সন্ত্রাসীও ওই রাতে গোপালগঞ্জে যায় কিলিং মিশনে অংশ নেওয়ার জন্য। তাদের খুদে বার্তায় তথ্য দেওয়া হয়, এনসিপির নেতারা গোপালগঞ্জে ঢুকলে তারা যেন জীবন নিয়ে ফিরে যেতে না পারে। স্থানীয় পুলিশ প্রশাসন এই বিষয়ে আগে থেকে জানলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। উল্টো স্থানীয় পুলিশের পক্ষ থেকে এনসিপিকে সব ঠিক আছে বলে জানানো হয়েছিল, এমন অভিযোগ করেছেন দলটির নেতারা। অভিযোগ উঠেছে, স্থানীয় পুলিশের কেউ কেউ এই হামলার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকতে পারে। সারা দেশে জুলাই পদযাত্রার অংশ হিসেবে গত 16 জুলাই গোপালগঞ্জে এনসিপির সমাবেশের কর্মসূচি ছিল। গোপালগঞ্জের পৌর পার্ক এলাকায় এই সমাবেশের আয়োজন করা হয়, কিন্তু নেতারা সমাবেশ স্থলে আসার আগেই হঠাৎ বেলা 1:30টার দিকে সেখানে হামলা ও ভাঙচুর চালানো হয় প্রথম দফায়। পরে বেলা 2টার দিকে নেতারা সমাবেশ স্থলে যান এবং সমাবেশ করে মাদারীপুর যাওয়ার পথে গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে এনসিপি নেতাদের গাড়ি বহরে হামলা চালানো হয়। গোপালগঞ্জে গত 16 জুলাই জাতীয় নাগরিক পার্টির কর্মসূচিকে কেন্দ্র করে যে হামলা চালানো হয় তার পেছনে শেখ হাসিনার হস্তক্ষেপ রয়েছে বলে অভিযোগ উঠেছে। এনসিপির বিরুদ্ধে সবাইকে উস্কে দিতে তিনি বেশ কিছু অডিও বার্তা পাঠান বলেও অভিযোগ রয়েছে। এছাড়া ফেসবুক লাইভে এসে সরাসরি হামলার নির্দেশনা দেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি পলাতক সাদ্দাম হোসেন। যুগান্তর পত্রিকার এক প্রতিবেদনে এই কথা জানানো হয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের কাছে শেখ হাসিনা একটি অডিও বার্তা পাঠান, যা যুগান্তরের কাছে এসেছে। বার্তায় শেখ হাসিনা বলেন, এনসিপি নাকি গোপালগঞ্জে যাচ্ছে, টুঙ্গিপাড়ায় আমার বাবার কবর ভেঙে ফেলার ঘোষণা দিয়েছে। এর আগে 32 নম্বরের বাড়ি গুড়িয়ে দিয়েছে, এবার টুঙ্গিপাড়ায় হামলা চালাবে। তোমরা বসে আছো কেন? যে যেভাবে পারো প্রতিহত করো। গোপালগঞ্জে কোনোভাবেই যাতে ওরা ঢুকতে না পারে, কোনো ধরনের কর্মসূচি যাতে করতে না পারে। মনে রাখবা, গোপালগঞ্জের মাটি থেকে ওদের কেউ যাতে অক্ষত অবস্থায় ফিরে যেতে না পারে। প্রতিবেদনটিতে আরও বলা হয়, নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ও শহরের বেদগ্রামের বাসিন্দা নিউটন মোল্লাকে শেখ হাসিনা অডিও বার্তায় বলেন, তোমরা ওখানে বসে কি করো? ওরা বিভিন্ন জায়গা থেকে লোকজন জড়ো করার চেষ্টা করছে। পিরোজপুর, বাগেরহাট, খুলনা ও ফরিদপুর সহ আশপাশের জেলা উপজেলা থেকে লোকজন একত্রিত করে গোপালগঞ্জে ঢুকবে। এরপর টুঙ্গিপাড়ায় যাবে। যেভাবে পারো ওদের প্রতিহত করতে হবে, টুঙ্গিপাড়ায় যাতে কোনোভাবেই ওরা ঢুকতে না পারে। আর যদি টুঙ্গিপাড়ায় ঢুকেই পড়ে, তাহলে একজনও যাতে জীবিত অবস্থায় ওখান থেকে ফিরে যেতে না পারে, সেই ব্যবস্থা নিতে হবে। যুগান্তরের প্রতিবেদনে উল্লেখ করা হয়, শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলার পরদিন গোপালগঞ্জ পৌর পার্ক মাঠে এনসিপির কর্মসূচির দিন সকালে নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের নেতৃত্বেই স্থানীয় চর দুর্গাপুর এলাকায় পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। এর মধ্য দিয়ে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়ার বিষয়টি এলাকায় জানান দেয় আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শহরের মোহাম্মদপাড়ার বাসিন্দা আতাউর রহমান পিয়ালের নেতৃত্বেই পরে এনসিপি নেতাদের গাড়ি বহরে কয়েক দফা গুলি ও বোমা হামলা চালানো হয়। এতে আরও উল্লেখ করা হয়, নেতাকর্মীদের সমন্বয় করেন কলকাতায় থাকা শেখ হাসিনার
ফুফাতো ভাই গোপালগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য ও দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম লন্ডনে বসে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও ফরিদপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও শরীয়তপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপু এবং গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান ও সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম কাজল। তাদের বাইরে গোপালগঞ্জ সহ আশপাশের জেলা উপজেলায় আত্মগোপনে থাকা নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সংগঠিত করেন সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন। কলকাতায় আত্মগোপনে থেকেই ফেসবুকে লাইভে এসে তিনি মাঠের কর্মীদের এনসিপির কর্মসূচিতে হামলা করতে নির্দেশনা দেন। এছাড়া স্থানীয় পর্যায়ে নারীদের এই কাজে সংগঠিত করেন কলকাতায় আত্মগোপনে থাকা গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম কাজলের স্ত্রী ও জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী ইয়াসমিন আলম। সম্প্রতি এক টকশোতে অংশ নিয়ে সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার গোপালগঞ্জ কেন্দ্রিক সাম্প্রতিক সহিংসতা এবং দীর্ঘ 16 বছরের শাসনামলের প্রভাব নিয়ে স্পষ্ট ভাষায় বক্তব্য রাখেন। গত 16 বছরে গোপালগঞ্জের নামে বাংলাদেশে যে ধরনের নিপীড়ন, ক্ষমতার অপব্যবহার ও পদবণ্টনের বৈষম্য ঘটেছে তা দেশের রাজনীতি ও অর্থনীতিতে গভীর প্রভাব ফেলেছে। তিনি বলেন, এই কালো অর্থনীতির ছায়া শুধু ক্ষমতার কেন্দ্রে নয়, জনগণের জীবনেও পড়েছে। বেনজির আহমেদ থেকে শুরু করে যারা বিতর্কিত হয়েছেন তাদের প্রতি জনমনে ঘৃণার প্রকাশ ঘটেছে এবং ঘটবে। তিনি উল্লেখ করেন, গোপালগঞ্জ একটি সেন্সিটিভ বা স্পর্শকাতর এলাকা হিসেবে পরিচিত হলেও সেখানে এর আগেও সহিংসতা দেখা গেছে। তিনি বলেন, গত বছরের 5 আগস্টের পরও গোপালগঞ্জে আমরা সহিংসতার চিত্র দেখেছি। এমনকি সেনাবাহিনীর উপরও হামলা হয়েছে, তাদের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, অথচ তখন প্রশাসনের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি, বরং সরকার ছিল নরম মনোভাবাপন্ন। আশরাফ কায়সার 1971 সালের মিরপুরের সাথে গোপালগঞ্জের তুলনা করে বলেন, এখন 1971 সালের মিরপুর আর 2024 সালের গোপালগঞ্জ আমার কাছে এক। মিরপুর স্বাধীন হয়েছিল স্বাধীনতার 3 মাস পর। এখন যেহেতু স্বৈরাচারী শাসক শেখ হাসিনা বিদায় নিয়েছেন এবং দেশে রাজনৈতিক পরিবর্তন এসেছে, তাহলে গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরে? গোপালগঞ্জ তো মুক্ত হওয়ার কথা। ইরানে এখনও ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের নানা চক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া এরকম এক ভয়াবহ ঘটনার খবর জানিয়েছেন ইরানের তেহরানে সিনিয়র সাংবাদিক আশরাফুর রহমান আখন্দ। চেঞ্জ টিভির দর্শকদের জন্য তিনি তৈরি করেছেন প্রতিবেদনটি। ইরানের তেহরান প্রদেশের পারান্দ শিল্পনগরী থেকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট এজেন্টদের সঙ্গে ড্রোনের বিভিন্ন যন্ত্রাংশ ও সরঞ্জামাদি উদ্ধার ও শনাক্ত করা হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর হায়দার কারার ব্রিগেডের বিবৃতিতে বলা হয়েছে, গতকাল রোববার পারান্দ শিল্পনগরীতে স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজ সদস্যদের নিয়মিত টহলের সময় ইসরায়েলি সংশ্লিষ্ট ড্রোনের বিভিন্ন যন্ত্রাংশ শনাক্ত ও জব্দ করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ড্রোনের যন্ত্রাংশ, ইলেকট্রনিক উপাদান ও সম্ভাব্য গোয়েন্দা সরঞ্জাম। উল্লেখ্য, এটি পারান্দ শিল্পনগরীতে ইসরায়েলি ড্রোন প্রযুক্তির সঙ্গে সংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধারের দ্বিতীয় ঘটনা। এর আগে গত 13 জুন ইরানে ইসরায়েলি আগ্রাসন শুরুর দিন পারান্দ শিল্পনগরীতে কিছু গোয়েন্দা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ওই ঘটনার পর ইরানের নিরাপত্তা বাহিনী নিয়মিত পারান্দ শিল্পনগরী এবং এর পার্শ্ববর্তী এলাকায় টহল অভিযান পরিচালনা করে আসছেন। পারান্দ শিল্পনগরী ইরানের প্রতিরক্ষা ও প্রযুক্তি খাতের জন্য গুরুত্বপূর্ণ, তাই এখানে গোয়েন্দা কার্যক্রমের ঘটনা সংবেদনশীল। 12 দিনের যুদ্ধ চলাকালে রাজধানী তেহরানের উপকণ্ঠে অবস্থিত রেই শহরেও ইসরায়েলের একটি গোপন ড্রোন উৎপাদন কারখানার সন্ধান পায় আইন শৃঙ্খলা বাহিনী। সেখান থেকে আত্মঘাতী ড্রোনের যন্ত্রাংশ, ড্রোন নিয়ন্ত্রণ ব্যবস্থা ও ইলেকট্রনিক সরঞ্জাম এবং সম্ভাব্য গোয়েন্দা সংক্রান্ত ডকুমেন্টেশন উদ্ধার করা হয়। ইরানি কর্তৃপক্ষের দাবি, ইসরায়েল ইরানের বিরুদ্ধে গোপন যুদ্ধ চালানোর জন্য এই ধরনের কারখানা স্থাপন করেছিল। রেই শহরটি ইরানের প্রতিরক্ষা শিল্পের জন্য গুরুত্বপূর্ণ, তাই এখানে এমন ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ। ইরানের পুলিশের এক মুখপাত্র গত 16 জুন জানান, তেহরানের একটা এলাকায় 2টি পৃথক অভিযানে মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট 23 জন এজেন্টকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে 200 কেজির বেশি বিস্ফোরক, 23টি ড্রোনের যন্ত্রাংশ, লঞ্চার, কন্ট্রোল সিস্টেম এবং একটা নিশান গাড়ি উদ্ধার করা হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। ইরানে মোসাদের গুপ্তচর বৃত্তির বিস্তার এবং আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক আশরাফুর রহমানের কাছে।
তিনি জানালেন, আমেরিকা ইসরায়েলের মূল টার্গেট ছিল ইরানের ইসলামী শাসন ব্যবস্থার পরিবর্তন করা। এ লক্ষ্যে তারা স্থানীয় এজেন্টদের মাধ্যমে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিল। ইরানের প্রতিবেশী দেশগুলোর মাধ্যমে তারা ড্রোন, গোলা বারুদ সহ নানা ধরনের অস্ত্র ইরানে নিয়ে আসত বিভিন্ন কৌশলে। 13 জুন ইসরায়েলের আগ্রাসন শুরুর আগে মোসাদ এজেন্টরা তেহরানের কাছে একটি ড্রোন ঘাঁটি স্থাপন করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নিষ্ক্রিয় করে দেয়। তারাই ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের অবস্থান চিহ্নিত করার কাজটি করে। ইসরায়েলি এজেন্টরা প্রথম দিকে সফল হলেও ইরান দ্রুত ঘুরে দাঁড়ায়। 8 ঘন্টার মধ্যে আকাশ প্রতিরক্ষা সক্রিয় করে ইসরায়েলে পাল্টা হামলা চালায় এবং মোসাদ এজেন্টদের বিরুদ্ধে চিরুনি অভিযান শুরু করে। ইরানের আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী গুপ্তচর বৃত্তির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত প্রায় 800 ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিস্ফোরক, লঞ্চার, কন্ট্রোল সিস্টেম। এছাড়া রিমোট কন্ট্রোল ও ইন্টারনেট অটোমেশন প্রযুক্তি সম্পন্ন স্পাইক মিসাইল লঞ্চার উদ্ধার করা হয়েছে। এগুলো মোসাদ এজেন্টদের মাধ্যমে পরিচালিত হচ্ছিল। লক্ষ্য ছিল ইরানের বিমান প্রতিরক্ষা ধ্বংস করা। ভারত সরকারের প্রচ্ছন্ন মদদেই বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি ও দলের বিভিন্ন স্তরের পদাধিকারীরা যে কলকাতায় রয়েছেন সে কথা ইঙ্গিতে ফাঁস করে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নিউ টাউনে এক অনুষ্ঠানে বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা দেয়া ও বাঙালি হেনস্থার প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বলেন, ভারত সরকার তো আমাদের অতিথি হিসেবে কয়েকজনকে রেখেছে, আমি কি না বলেছি? আশ্রয়ের কারণ হিসেবে পার্শ্ববর্তী দেশ বিপদে পড়েছে বলে উল্লেখ করেন। মমতা আরও বলেন, অতিথি হিসেবে রাখার রাজনৈতিক কারণ রয়েছে, ভারত সরকারের অন্য কোনো কারণ রয়েছে, কিন্তু আমরা তো কিছু বলিনি। মমতা বলেন, বাংলায় কথা বললেই বাংলাদেশি হয়ে গেল, এটা কখনো হয়? কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে মমতা বলেন, আপনারা কেন বলবেন বাংলায় কথা বললেই বাংলাদেশি? মমতা বলেন, 1971 সালের ইন্দিরা মুজিব চুক্তির ফলে ভারতে আসা উদ্বাস্তুরা সকলে অবশ্যই ভারতের নাগরিক, বাংলাদেশি কোনোভাবেই নয়, এখন হয়তো আসতে পারবে না। মমতা অভিযোগ করেন, বিজ্ঞপ্তি জারি করে বলা হচ্ছে বাংলা ভাষায় কথা বললেই রিপোর্ট করে দেওয়া হবে। ওরা জানে না বাংলা ভাষায় কথা বলা মানুষের সংখ্যা এশিয়ায় দ্বিতীয় আর বিশ্বে পঞ্চম। মমতা ব্যাখ্যা দিয়ে বলেন, বাংলায় বাংলাদেশি টান থাকতেই পারে, ওপার বাংলায় তারা ছিলেন, এটা ভুলে গেলে চলবে না। বৃহস্পতিবার নিউ টাউনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2টি আবাসন প্রকল্পের উদ্বোধন করার সময় বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা নিয়ে সরব হন। এর আগে তিনি রাজপথে মিছিল করে ঘোষণা করেছেন, হেনস্থা তিনি মানবেন না। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে আপনাকে আমন্ত্রণ। ভুল থেকে কিভাবে দূরে থাকবেন? অনেকে জানতে চান যে আর ভুল করতে চাই না, পরামর্শ কি? ভুল থেকে দূরে থাকার উপায় হচ্ছে বিগত সময়ে আপনি যে ভুলগুলো করেছেন সেগুলো মনে করা এবং সেই সব ভুলের কারণে আপনি কি প্রায়শ্চিত্ত করেছেন, কি ক্ষতি হয়েছে সেগুলোকেও চিন্তা করে সামনে রাখা। তাহলে দেখবেন ওই সব পুরনো ভুল আর নতুন করে হবে না। আর অন্যদিকে নতুন ভুল যেন না করেন সেই জন্যে কোনো কাজের আগে বারবার পর্যালোচনা করা। আপনি যদি কোনো অপরাধের মধ্যে ডুবে থাকেন বা কোনো অপরাধের অভ্যাস আপনার মধ্যে থাকে, তাহলে আপনি ধীরে ধীরে চেষ্টা করুন সেই অপরাধের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিবর্গের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের খবর। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর এক সৈনিকের বিরুদ্ধে ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ আনা হয়েছে। 12 দিনের যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতের স্থানের ফুটেজ পাঠানো ছিল তার কাজ। শিনবেট নিরাপত্তা সংস্থা এবং ইসরায়েল পুলিশ ঘোষণা করেছে, একজন IDF সৈনিকের বিরুদ্ধে আর্থিক সুবিধার বিনিময়ে ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগ আনা হয়েছে। সম্প্রতি ওই সৈনিককে আটক করা হয়েছে। শিনবেট পুলিশের লাহাব 433 মেজর ক্রাইম ইউনিট ও মিলিটারি পুলিশের নেতৃত্বে প্রাথমিক তদন্তের পর আজ সামরিক প্রসিকিউটররা তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। শিনবেট ও পুলিশের মতে ওই সৈনিক ইরানি সেনাদের সাথে জেনে শুনে যোগাযোগ বজায় রেখেছিলেন এবং তাদের জন্য কাজ করেছিলেন, যার মধ্যে রয়েছে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র আঘাতের স্থানগুলোর চিত্রগ্রহণ এবং ফুটেজ পাঠানো। শিনবেট বলেছে, ঘটনাটি গুরুতর, কারণ ইসরায়েলি সৈনিক শত্রুদের সাথে যোগাযোগ বজায় রেখেছিল, তার মানে আরও অনেকে এই কাজ করতে সক্ষম। সামরিক প্রসিকিউটররা সৈনিকের বিরুদ্ধে একজন বিদেশি এজেন্টের সাথে যোগাযোগ এবং শত্রুর কাছে তথ্য প্রেরণের অভিযোগ আনেন। সামরিক আদালত ওই সৈনিককে 22 জুলাই পর্যন্ত আটক রাখার নির্দেশ দেন।
তবে বিচার চলাকালীন তার রিমান্ড আরও বাড়ানো হবে বলে আশা করা হচ্ছে। গত 2 বছর ধরে ইরান অর্থের বিনিময়ে ইসরায়েলিদের গুপ্তচর হিসেবে নিয়োগের প্রচেষ্টা জোরদার করেছে। বেশিরভাগ ক্ষেত্রে ইরানি বাহিনী অনলাইনে ইসরায়েলিদের নিয়োগ করে। শুরুর দিকে ছোট নিরীহ কাজ সম্পাদনের দায়িত্ব দেয়, ধীরে ধীরে আরও গুরুতর অপরাধে তাদের কাজে লাগায়। গোয়েন্দা তথ্য সংগ্রহ, এমনকি হত্যার ষড়যন্ত্র গুপ্তচরদের কাজের মধ্যে রয়েছে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।